আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস হ্যালেটসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা বিখ্যাত পোয়েট উইলিয়াম ব্লেক রচিত কাব্যগ্রন্থ সংস অব এক্সপেরিয়েন্স এর প্রথম কবিতা ইন্ট্রোডাকশন টু সংস অব এক্সপেরিয়েন্স নিয়ে আলোচনা করব। ইন্ট্রোডাকশন টু সংস অব এক্সপেরিয়েন্স এই কবিতাটি লিখেছিলেন বিখ্যাত পোয়েট উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক তিনি জন্মগ্রহণ করেছেন 28 নভেম্বর 1757 সালে ইংল্যান্ডের লন্ডনে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 12 আগস্ট 1827 সালে লন্ডনেই, অর্থাৎ তিনি 69 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। উইলিয়াম ব্লেক তিনি ছিলেন মূলত একজন ইংলিশ পোয়েট, একজন পেইন্টার এবং একজন প্রিন্ট মেকার, আর তার লিটারারি মুভমেন্ট হলো রোমান্টিসিজম। উইলিয়াম ব্লেক তার নোটেবল ওয়ার্কসগুলোর মধ্যে অন্যতম হলো সংস অব ইনোসেন্স অ্যান্ড অব এক্সপেরিয়েন্স, দ্য ম্যারেজ অব হ্যাভেন অ্যান্ড হেল, দ্য ফোর জোজ ইটিসি। প্রিয় ভিউয়ার্স, তোমরা জানো যে এর পূর্বে আমরা উইলিয়াম ব্লেকের অন্য আরেকটি কাব্যগ্রন্থ সংস অব ইনোসেন্স এর 5টি কবিতা নিয়ে আলোচনা করেছিলাম, আর এখানে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ সংস অব এক্সপেরিয়েন্স এর কবিতাগুলো নিয়ে আলোচনা করব। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সংস অব ইনোসেন্স এবং সংস অব এক্সপেরিয়েন্সের মাঝে কি তফাৎ রয়েছে, বা সংস অব ইনোসেন্স কি এবং সংস অব এক্সপেরিয়েন্স কি। সংস অব ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স হচ্ছে মূলত উইলিয়াম ব্লেক রচিত কিছু বর্ণিত কবিতা, যেগুলো দুটি কাব্যগ্রন্থাকারে প্রকাশ করা হয়েছিল। প্রথম যেটি সেটি হচ্ছে সংস অব ইনোসেন্স, যেটি 1789 সালে প্রকাশিত হয়েছে, এবং এর পরবর্তীতে অর্থাৎ 5 বছর পরে 1794 সালে তিনি বাকি কবিতাগুলো সংস অব এক্সপেরিয়েন্স নামক কাব্যগ্রন্থে রচনা করেছেন। দুটিতে আমরা দেখতে পাবো যে একটি হচ্ছে আরেকটির কন্ট্রাস্ট, অর্থাৎ সংস অব ইনোসেন্সে আমরা কবিতাটির যে সারমর্ম দেখতে পাবো, সংস অব এক্সপেরিয়েন্সে এটির বিপরীত আমরা দেখতে পাবো। অর্থাৎ উইলিয়াম ব্লেক তার সংস অব ইনোসেন্স কাব্যগ্রন্থ এবং সংস অব এক্সপেরিয়েন্স কাব্যগ্রন্থে শেয়ার করেছিলেন মূলত টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল। হিউম্যান সোলের দুটি বিপরীত ধর্মী বর্ণনা তিনি দুটি বইতে আলাদা আলাদাভাবে বর্ণনা করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে সংস অব ইনোসেন্সে তিনি মূলত নিষ্পাপ এবং সরলতার বর্ণনাগুলো দিয়ে গিয়েছেন, আর এই সংস অব এক্সপেরিয়েন্সের কবিতাগুলোকে আমরা দেখতে পাবো যে একজন মানুষ অ্যাডাল্ট হওয়ার পরবর্তীতে তার মাঝে যেই নৈতিক অধঃপতন হয়েছিল, সমাজের যে নৈতিক অধঃপতনগুলো হয়েছিল, সেই ব্যাপারগুলোর ক্রিটিসাইজ করে বর্ণনা করা হয়েছিল। অর্থাৎ একটিতে একজন মানুষের সোল, হিউম্যান সোলের নিষ্পাপ এবং সরলতায় বর্ণনা করা হয়েছে, আর দ্বিতীয়টিতে সেই মানুষদেরই নৈতিক অধঃপতনের ব্যাপারগুলোকে তুলে ধরা হয়েছে, যে ব্যাপারগুলো আমরা এই সংস অব এক্সপেরিয়েন্সের বাকি কবিতাগুলো আলোচনা করার সময় দেখতে পাবো। যাই হোক, এছাড়াও তোমাদের যদি আরেকটি শর্ট কোশ্চেন এসে থাকে যে হোয়াট ইজ সংস অব এক্সপেরিয়েন্স, সংস অব এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি কি? Songs of Experience is a poetry collection of 26 poems forming the second part of William Blake's Songs of Innocence and of Experience. The poems were published in 1794. এই সংস অফ এক্সপেরিয়েন্স হচ্ছে উইলিয়াম ব্লেক এর দ্বিতীয় কাব্যগ্রন্থ, যেটি প্রকাশিত হয়েছে 1794 সালে এবং যেটিতে টোটাল 26টি কবিতা রয়েছে, যদিও তোমাদের এই সিলেবাসে 26টি নেই, মাত্র 6টি কবিতা রয়েছে। তো এবার আসি মূল কবিতায়। কবিতাটিতে টোটাল 4টি স্ট্যাঞ্জা রয়েছে। প্রথমে তিনি বলেছিলেন যে হিয়ার দ্য ভয়েস অব দ্য বার্ড হু প্রেজেন্ট ফাস্ট অ্যান্ড ফিউচার সিজ, হুজ ইয়ার্স হ্যাভ হিয়ার্ড দ্য হোলি ওয়ার্ড দ্যাট ওয়ার্কড অ্যামং দ্য অ্যানশিয়েন্ট ট্রিজ। হিয়ার দ্য ভয়েস অব দ্য বার্ড, বার্ড এর কথা শোনো। বার্ড বলতে এখানে ক্রিটিকরা বলেছেন এই বার্ড বলতে উইলিয়াম ব্লেক মূলত তার নিজের কথা বলেছেন, যে কবির কথা শোনো। আবার কেউ কেউ বলেছেন যে না, এই বার্ড বলতে তিনি মূলত গড বা জিসাস ক্রাইস্টকে মিন করেছেন। অর্থাৎ কবির কথা শোনো বা গড বা জিসাস ক্রাইস্টের কথা শোনো। হু প্রেজেন্ট ফাস্ট অ্যান্ড ফিউচার সিজ, যিনি বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ দেখে থাকেন। হুজ এয়ার্স হ্যাভ হিয়ার্ড দ্য হোলি ওয়ার্ড, যার কান ধর্মীয় বাণীগুলো শুনে থাকে।
দ্যাট ওয়ার্কড অ্যামং দ্য অ্যানশিয়েন্ট ট্রিজ, যেটা হেঁটেছিল স্বর্গীয় গাছের ভেতর দিয়ে। দ্যাট ওয়ার্কড অ্যামং দ্য অ্যানশিয়েন্ট ট্রিজ, এটি হচ্ছে মূলত একটি অ্যালুশন, অর্থাৎ এখানে তিনি এটা বুঝিয়েছিলেন যে যেটা হেঁটেছিল স্বর্গীয় গাছের ভেতর দিয়ে, গাছের ভেতর দিয়ে তার কথা হেঁটে গিয়েছে। তার মানে এখানে গড এর যেই কঠোরতা বা অত্যাচারী রূপ রয়েছে সেটা বর্ণনা করা হয়েছে, যে সৃষ্টিকর্তা ধর্মীয় বাণীগুলো এতটাই কঠোর যে যেগুলো স্বর্গীয় গাছের ভেতর দিয়ে চলে গেছে। আর এই লাইনের মাধ্যমে মূলত গড এর অত্যাচারের রূপ বা কঠোরতার বর্ণনা দিচ্ছে। অর্থাৎ এক কথা বলতে গেলে এই ফার্স্ট পার্টে বলা হয়েছিল যে কবি বা গড এর কথা শোনো, যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখে থাকেন এবং যার কান শোনে ধর্মীয় বাণীগুলো, যেগুলো স্বর্গীয় গাছের ভেতর দিয়েই চলে বা হেঁটেছিল। যাই হোক, দ্বিতীয় স্ট্যান্জায় বলা হয়েছে calling the lapsed soul and weeping in the evening dew that might control the starry pole and fallen light renew. Calling the lapsed soul, lapsed মনে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, সোল মানে আত্মা বা মানুষগুলো, অর্থাৎ calling the lapsed soul, নষ্ট হয়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া মানুষগুলোকে ডাক দিচ্ছে। অ্যান্ড উইপিং ইন দ্য ইভিনিং ডিউ, এবং কান্না করছে সন্ধ্যার ডিউর মতো, কুয়াশার মতো। দ্যাট মাইট কন্ট্রোল, এগুলোও মূলত কন্ট্রোল করা যেত। দ্য স্টারি পোল, নক্ষত্রময় মেরু, অ্যান্ড ফলেন লাইট রিনিউ, এবং পতিত আলোকেও ফিরিয়ে আনা সম্ভব বা রিনিউ করা সম্ভব। অর্থাৎ এই স্ট্যান্জায় বলা হয়েছে যে ওই বার্ড এর কথাগুলো হচ্ছে এমন যে তিনি নষ্ট হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া মানুষগুলোকে ডাকছে, যেগুলো কান্না করে মূলত ইভিনিং ডিউয়ের মতো, সন্ধ্যার শিশিরের মতো। আর তাদের কান্নাটা হচ্ছে মূলত তাদের কষ্টের কান্না বা তারা যে খারাপ হয়ে গেছে, পাপের মধ্যে নিমজ্জিত, সেটির কান্না, যেগুলো কন্ট্রোল করা যেত। নক্ষত্রময় মেরু থেকে যে পতিত আলো ফিরে যায়, সেটাকেও ফিরিয়ে আনা সম্ভব। এর পরের স্ট্যান্জায় বলা হয়েছে ও আর্থ রিটার্ন, অ্যারাইজ ফ্রম আউট দ্য ডিউজ গ্রাস, নাইট ইজ ওর্ন অ্যান্ড দ্য মর্ন রাইজেস ফ্রম দ্য স্লাম্বারাস মাস। ও আর্থ, হে পৃথিবী। এখানে পৃথিবী বলতে মূলত পৃথিবীর মানুষগুলোকে বোঝানো হয়েছে যে হে পৃথিবীর মানুষগুলো, রিটার্ন, ফিরে এসো। অ্যারাইজ ফ্রম আউট দ্য ডিউজ গ্রাস, এই কুয়াশাচ্ছন্ন ঘাসের ভেতর থেকে তোমরা ফিরে এসো। কুয়াশাচ্ছন্ন ঘাসের ভেতর বলতে তাদের পাপের কথা বলা হয়েছে। তারা যে এখন পাপের মধ্যে নিমজ্জিত, সেখান থেকে তাদেরকে বলা হয়েছে যে হে মানুষগুলো, তোমরা ফিরে এসো। নাইট ইজ ওর্ন মানে হচ্ছে জরাজীর্ণ হয়ে যাওয়া বা চলে যাওয়া, আর নাইট মানে হচ্ছে মানুষের খারাপ দিকগুলো, মানুষের বদ অভ্যাসগুলো। বলা হচ্ছে নাইট ইজ ওর্ন, অর্থাৎ মানুষের খারাপ দিকগুলো জরাজীর্ণ হয়ে গেছে। অ্যান্ড দ্য মর্ন, এবং সকালবেলা, রাইজেস ফ্রম দ্য স্লাম্বারাস ম্যাস। স্লাম্বারাস মানে হচ্ছে ঘুমন্ত, আর মাস মানে হচ্ছে জনতা, অর্থাৎ সকাল ঘনিয়ে আসতেছে এই ঘুমন্ত জনতার উদ্দেশ্যে। অর্থাৎ এই তৃতীয় স্ট্যান্জায় বলা হয়েছে যে হে পৃথিবীর মানুষগুলো, তোমরা ফিরে এসো এই কুয়াশাচ্ছন্ন ঘাসের ভেতর থেকে। অর্থাৎ এই অধপতিত সমাজে নিজেদের মাঝে যে নৈতিক অধপতন হয়েছে, সেখান থেকে তোমরা ফিরে এসো। তোমাদের মাঝে যে খারাপ দিকগুলো রয়েছে, সেগুলো জরাজীর্ণ হয়ে গেছে এবং তোমাদের জন্য একটি নতুন সকাল অপেক্ষা করছে। টার্ন অ্যাওয়ে নো মোর, হোয়াই উইল্ট দৌ টার্ন অ্যাওয়ে? The starry floor, the watery shore, is given thee till the break of the day. Turn away no more, আর ফিরে যেও না। কোথায় ফিরে যেও না? আর খারাপের দিকে ফিরে যেও না। Why wilt thou turn away? কেন তোমরা ফিরে যাও? The starry floor, এই নক্ষত্রময় আকাশ, the watery shore, এবং পানিময় সমুদ্র কিনারা, is given thee till the break of the day, তোমাদেরকে দেয়া হয়েছে তোমাদের জীবনের শেষ পর্যন্ত। অর্থাৎ তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তোমরা আর খারাপের দিকে ফিরে যেও না। কেন তোমরা ফিরে যাও?
এত সুন্দর নক্ষত্রময় আকাশ, এত পানিময় সমুদ্রের কিনারা তোমাদের জীবনের শেষ পর্যন্ত তোমাদের সাথে নেয়ামত স্বরূপ দেওয়া হয়েছে। অর্থাৎ এত সুন্দর আকাশ, এত সুন্দর সমুদ্র তোমাদের জীবন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত তোমাদেরকে নেয়ামত স্বরূপ দেওয়া হয়েছিল, যেটার কারণেও এত সুন্দর পরিবেশ রেখেও তোমরা কেন এই অধপতিত সমাজের দিকে, এই খারাপের দিকে এগিয়ে যাচ্ছ? কেন তোমরা ফিরে আসবে না যেখানে তোমাদেরকে এত সুন্দর নক্ষত্রময় আকাশ উপহার দেওয়া হয়েছে, তোমাদেরকে এই পানিময় সমুদ্রের কিনারা দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের মৃত্যুর পূর্ব পর্যন্ত থাকবে? তো এই হচ্ছে মূলত মূল কবিতা। এবার যদি আমরা একটু সারমর্ম বলি, সেটা হচ্ছে বলা হয়েছে যে কবির কথা শোনো, বা জিসাস ক্রাইস্ট বা গডের কথা শোনো, যিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দেখে থাকেন, যার কথাগুলো, স্বর্গীয় বাণীগুলো তিনি জানেন, এবং তার সেই স্বর্গীয় বাণীগুলো স্বর্গীয় গাছের ভেতর দিয়েও হেঁটে যাচ্ছিল। আর তার ডাকটি হলো সেই মানুষগুলোর প্রতি যারা অধঃপতিত হয়ে গেছে, যারা নষ্ট হয়ে গেছে, তাদেরকে তিনি ডাকছেন। তিনি বলছেন যে হে পৃথিবীর মানুষগুলো, তোমরা ফিরে এসো এই কুয়াশাচ্ছন্ন ঘাসের ভেতর থেকে। তোমাদের মাঝে যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো অলরেডি জরাজীর্ণ হয়ে যাচ্ছে এবং তোমাদের জন্য একটি নতুন সকাল অপেক্ষা করছে। কেন তোমরা এই খারাপ থেকে ফিরে আসবে না, যেখানে তোমাদেরকে এই নক্ষত্রময় আকাশ, এই সমুদ্রের কিনারা তোমাদের মৃত্যুর পূর্ব পর্যন্ত তোমাদেরকে উপহার স্বরূপ উপভোগ করার জন্য দেওয়া হয়েছিল? সুতরাং তোমরা এখনও সময় আছে, খারাপ দিক থেকে ভালোর পথে ফিরে এসো। এটাই হচ্ছে মূলত এই কবিতাটির সারমর্ম। এবার আমরা এই কবিতাটির কিছু কি ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। এই কবিতাটিতে টোটাল স্টাঞ্জা রয়েছে 4টি, এবং এটির রেম স্কিম হচ্ছে এ বি এ এ বি, এবং এই কবিতাটির টোন হচ্ছে সোলেম অ্যান্ড স্টেটলি। সোলেম মানে হচ্ছে গুরু গম্ভীর। এই কবিতাটিতে আমরা দেখেছি যে বার্ড বা গড এর যে কথাগুলো, সেগুলো হচ্ছে অনেক গুরু গম্ভীর, যেখানে অনেকগুলো অ্যালুশনও রয়েছে। একটির মাধ্যমে কবি আরেকটি বুঝিয়েছেন, এবং গভীর গভীর গুরুত্বপূর্ণ ডিপ মিনিংওয়ালা শব্দগুলোর মাধ্যমে তিনি মূলত দেখা যাচ্ছে যে মানুষগুলোকে খারাপ থেকে ভালোর দিকে ডাকছেন। গুরু গম্ভীর অনেক ব্যাপার আমরা এই কবিতাটিতে দেখতে পাই, যার কারণে একটি টোন হচ্ছে সোলেম এবং অন্যটি হচ্ছে স্টাইটলি, যেটির মানে হচ্ছে মহিমান্বিত। এই পুরো কবিতাটিতে দেখা যায় যে গড বা বার্ড, যিনি তার মহিমান্বিত সুরে মানুষগুলোকে খারাপ থেকে ভালোর দিকে ডাকছেন, যার কারণে এই কবিতাটির দুটি গুরুত্বপূর্ণ টোন হচ্ছে সোলেম অ্যান্ড স্ট্রেটলি। তো এবার আমরা এই কবিতাটির কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যানালাইসিস করব। প্রথমে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, হোয়াট ইজ দ্য মেসেজ অব ইন্ট্রোডাকশন টু সংস অফ এক্সপেরিয়েন্স? ইন্ট্রোডাকশন টু সংস অফ এক্সপেরিয়েন্স কবিতাটির মেইন মেসেজ কি? দ্য মেসেজ ইজ দ্যাট in case mankind listens to the call of the holy word, a fresh dawn of felicity will spurt up. বলা হচ্ছে যে যদি মানুষগুলো এই পবিত্র বাণী শুনে থাকে এবং মেনে থাকে, তবে আনন্দের একটি নতুন ভোর তাদের জন্যে নিশ্চয় উদিত হবে। অর্থাৎ দ্য ভয়েস অব দ্য বার্ড বা দ্য ভয়েস অব দ্য গড এর যে হোলি ওয়ার্ড বা স্বর্গীয় বাণীগুলো রয়েছে, সেগুলো যদি মানুষরা শুনে থাকে এবং মেনে থাকে, তবে নিশ্চয় তাদের জন্যে আনন্দের একটি নতুন ভোর উদিত হবে। এটি হচ্ছে মূলত এই কবিতাটির মেসেজ। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স? তোমাদের একটি প্রশ্ন থাকতে পারে যে ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স এবং ইন্ট্রোডাকশন টু সংস অফ এক্সপেরিয়েন্সের মাঝে কি ডিফারেন্স রয়েছে? যেহেতু বলা হয়েছে একটি আরেকটির কন্ট্রাস্ট, তাহলে এখানে ডিফারেন্সটা মূলত কি? জবাবে বলতে পারো, ইন্ট্রোডাকশন ইন সংস অফ এক্সপেরিয়েন্স এস্টাবলিশেস এ মাচ ডিফারেন্ট টোন। দেখতে পাই যে ইন্ট্রোডাকশন টু সংস অফ এক্সপেরিয়েন্স সেটিতে অনেক ডিফারেন্ট টোন রয়েছে। হোয়াইল ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স শোজ দ্য পাইপার ফাইন্ডিং ইন্সপিরেশন ফর হিজ পোয়েমস ফ্রম অ্যান অ্যাঞ্জেলিক চাইল্ড মেক রিকোয়েস্ট ফর এ সং। যেখানে ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্সে আমরা দেখেছি যে একজন ফাইপার বা একজন বাঁশিওয়ালা, যিনি একটি অ্যাঞ্জেলিক চাইল্ড, একটি ছোট শিশুর কিছু রিকোয়েস্টের ভিত্তিতে তিনি কবিতা লেখার জন্য অনুপ্রাণিত হচ্ছেন।
দ্য ইন্ট্রোডাকশন ইন সংস অফ এক্সপিরিয়েন্স বিগিনস উইথ দ্য স্পিকার্স ডিমান্ডিং হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড হু প্রেজেন্ট ফার্স্ট অ্যান্ড ফিউচার সিজ। কিন্তু অন্যদিকে আমরা দেখেছি ইন্ট্রোডাকশন টু সংস অফ এক্সপিরিয়েন্স সেটি শুরুই হয়েছে যিনি স্পিকার ছিলেন তার ডিমান্ডিংয়ের মাধ্যমে, তার দাবিগুলোর মাধ্যমে, যেখানে তিনি বলেছেন যে হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড, বার্ড বা গডের ভয়েসগুলো শুনো, যিনি বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ দেখে থাকেন। অর্থাৎ আমরা দেখতে পাই যে ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্সের যে টোন সেগুলো হচ্ছে খুবই নর্মাল টোন, আর এই ইন্ট্রোডাকশন টু সংস অফ এক্সপিরিয়েন্সের টোন হচ্ছে মূলত মাচ ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। যেখানে আমরা দেখেছি ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্সে একজন ফাইফার তিনি একটি ছোট্ট শিশুর থেকে অনুপ্রাণিত হয়েছিলেন কবিতা লেখার জন্যে, আর এই এক্সপিরিয়েন্স আমরা দেখেছি স্পিকার তিনি তার নিজের ডিমান্ডগুলো প্রথমেই দেয়া শুরু করেছেন, যেখানে তিনি বলেছেন যে আমার কথাগুলো শোনো, যে অতীত বর্তমান ভবিষ্যৎ দেখে থাকে। এবং এক্সপিরিয়েন্সে যে বার্ড এর কথা বলা হয়েছে তার ভয়েস হচ্ছে মূলত ওই ফাইফারের টোন থেকে অনেক ডিসক্রিপটিভ। দ্য বার্ডস ভয়েস ডিফার্স ফ্রম দ্য ডিসক্রিপটিভ টোনস অফ দ্য ফাইফার। ওই ইনোসেন্সের যে ফাইফার রয়েছে তার টোনগুলো থেকে এই এক্সপিরিয়েন্স এর যে বার্ড রয়েছে তার ভয়েসটা হচ্ছে অনেক ডিফার, যেটা আশা করি তোমরা অলরেডি বুঝতে পেরেছো। এছাড়াও তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকতে পারে, হোয়াট ডাজ দ্য বার্ড ওয়ান্ট ইন দ্য ইন্ট্রোডাকশন টু সংস অফ এক্সপিরিয়েন্স। এই ইন্ট্রোডাকশন টু সংস অফ এক্সপিরিয়েন্সে মূলত ওই বার্ড দ্বারা উইলিয়াম ব্লেক কি বুঝিয়েছেন, বা ওই বার্ডের মাধ্যমে তিনি মূলত কি বুঝাতে চেয়েছেন। এটার জবাবে বলা যায় যে দ্য পারপাস অফ ইন্ট্রোডিউসিং দ্য বার্ড ইজ to reveal the word of God to man, and often instead of the bird, Blake seems to have used Jesus Christ as the divine imagination. বার্ড বলার উদ্দেশ্য হলো মূলত মানুষের কাছে ঈশ্বরের বাণী প্রকাশ করা, এবং প্রায় তিনি এই বার্ড এর পরিবর্তে মূলত যীশু খ্রিস্টকে ঐশ্বরিক কল্পনা হিসেবে ব্যবহার করেছেন বলে মনে করা হয়। অর্থাৎ তিনি কবিতাটিতে সরাসরি গডের কথা না বলে গড এর পরিবর্তে বার্ড শব্দটি বলার উদ্দেশ্য হলো তিনি এখানে ইঙ্গিত করে আইরনিক্যালি গড এর পরিবর্তে এই বার্ডকে ইউজ করে মানুষের কাছে ওই গড বা ঈশ্বরের বাণীগুলো প্রকাশ করার চেষ্টা করেছেন। তবে অনেকে মনে করেন যে হ্যাঁ, এটি সত্য যে উইলিয়াম ব্লেক মূলত এই বার্ড এর মাধ্যমে জিসাস ক্রাইস্টকেই মিন করেছেন, যার উদ্দেশ্য ছিল মূলত মানুষের কাছে ঈশ্বরের বাণী প্রকাশ করা। এটি ছিল মূলত এই কবিতাটিতে বার্ড ব্যবহার করার পারপাস বা উদ্দেশ্য। আশা করি বুঝতে পেরেছো। আর এটি হচ্ছে মূলত এই কবিতাটি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি এনজয় করবে, এবং তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এর পরবর্তীতে আমরা দ্য টাইগার নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে সেই টপিকে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।